হ্যালো, আজকের ব্লগটা গতকাল রাতের ডিনার থেকে শুরু করছি। এখানে ডিনার বলতে গেলে কিছুই নাই। এটা একটা ড্রামা, এটা একটা সার্কাস। মানে লোক দেখানো খাবার দেয়া হচ্ছে। এই নোংরা দম্পতির যে ধরনের কার্যকলাপ, এটা তো আসলে বললে শেষ হয় না। আমি তো দেয়ালে তলানিতে গিয়ে পিঠ ঠেকেছে, সেই জন্যই তো এই প্ল্যাটফর্মে আসা। তো জাস্ট এমনি মানে একটা পরিবার নষ্ট হওয়ার পেছনে কারণগুলো এবং কিছু মানুষ এবং তাদের মুখোশ খুলে তাদেরকে সবার সামনে চিহ্নিত করার জন্যই মূলত এই চেষ্টাটা। আমার অন্য কোনো ইন্টেনশন নেই, কারণ একটা পরিবার যখন মারা যায় ভিতর থেকে, এদের মৃত্যুর পেছনে কারা দায়ী থাকে তাদের চেহারাটা জাস্ট একটু ফ্ল্যাশ করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এই যে যেমন এখানে কালকে রাতে এই দম্পতি, মানে আমার বাবার বড় ছেলে এবং তার বউ, যারা নোংরামি করার জন্যই এই বাড়িতে পড়ে আছে, তারা একটা নতুন ড্রামা তৈরি করেছে। মানে তারা ডাইনিং টেবিলে খাবে। তো আমরা কখনোই ডাইনিং টেবিলে খেতে তাদেরকে নিষেধ করিনি। তারা নিজে থেকেই ডাইনিং টেবিলকে কুইট করে দিয়ে চলে গেছে। তারা আলাদা খায়, আলাদা ঘরে বসে খায় আর কি। আলাদা খায় না, আলাদা ঘরে বসে খায়, কারণ তাদের খাবারের মেনুটা থাকে আলাদা। তারা খাটের উপর বসে খায়। খাটের উপর বসে খাওয়ার সুবিধা হচ্ছে 8-10টা পাতিল নিয়ে বসা যায়। তার বউ তো জাহাজের মতো একটা ফিগার, অবৈধ টাকা অবৈধ খাওয়া খেয়ে এরকম হয়েছে। গরুর ট্যাবলেট বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ করেছে, উল্টাপাল্টা কারণে অস্বাভাবিক আকারে বেড়ে গেছে। এমনিতেও জায়গা হয় না। তো ভাবটা নিয়েছিল এরকম যে আমাদের সঙ্গে টেবিলে বসে খাবে না। তো আমরা তো জানি অ্যাকচুয়ালি মূল কাহিনীটা কী। আসল ব্যাপারটা হচ্ছে এই যে, যেমন ধরেন এখানে আলু ভর্তা এবং ডিম ভাজি, এখানে অর্ধেক ডিম ভাজি আছে। তো ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে আমাদেরকে খাবার দিয়েছে, কিন্তু তারা তো খাচ্ছে গরুর মাংস দিয়ে পরোটা। এখন ড্রামাটা কীরকম আমি বোঝাই। বাবার বড় ছেলেরা তো আবার বিশাল বড় একটা ক্যারেক্টার। তাদেরকে নিয়ে তো একটা মানে একটা ধর্মগ্রন্থের মতো, ধর্মগুরুদের মতো তারা একটা আসনে বসে আছে আমাদের কালচারে, আমাদের দেশে। তারা হচ্ছে একটা আইডল, তারা একটা হিরো, তারা একটা আইকন, তারা একটা রোল মডেল। তো তাদের ব্যাপারে একটু বলি, ভণ্ডদের মুখোশ একটু খুলি। তো পরোটা গরুর মাংস খাবে, ভালো কথা, খা, আমাদের তো কোনো সমস্যা নেই। তো যেদিন ভালো ভালো খাবার হয়, আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এই কমেডিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ভালো ভালো খাবার হয়, স্পেশাল খাবার হয়, সেদিন খাটে বসে খাওয়া লাগে। আর যেদিন আলু ভর্তা ডাল খেতে হয় বিপদে পড়ে কোনো একদিন, সেদিন সবার সঙ্গে বসে টেবিলের পেছনে গুতাগুতি করতে হয় টেবিলে বসে খাওয়ার জন্য। মানে আসলে বাবার বড় ছেলেদের মতো বড় আর্টিস্ট, অভিনেতা পৃথিবীতে আর নাই। বউ নিয়ে বাচ্চা নিয়ে নিজের মতো খাবি, খা, সমস্যা নাই, তোদেরকে তো কেউ নিষেধ করছে না। কেউ তো গিয়ে বলছে না যে দে আমাকে একটা পরোটা দে, আমরাও খাই। নিজেদের মতো খাবি, ঢং করার দরকারটা কি? তো মাংস, পোলাও, রোস্ট, তারপরে পার্সেল করা বাইরের খাবার, এগুলো খাওয়ার সময় ঘরের ভিতর খাটে গিয়ে খেতে হয়। তারপরে আবার যখন সবার সঙ্গে একদিন কোনো কারণে একটু খারাপ খাবার খেতে হয়, সেদিন আবার টেবিলে বসে খাওয়ার লাগে। যেমন আমাদেরকে আলু ভর্তা ডিম ভাজি দিয়েছে, জাস্ট রাত্রেবেলা একটা কিছু দেওয়ার কথা, না দিলে আবার খারাপ দেখা যাবে, বলবে যে কিছুই খেতে দেয় নাই। সেই কারণে একটা কিছু খাওয়া দরকার, সেই কারণে আলু ভর্তা দিয়েছে। আর একটু বাসি পচা ডাল ছিল, ওইটার আইটেম হিসেবে কাউন্ট করি নেই, কারণ ওইটা পচা, ওইটা যে খাওয়া যাবে না, এটা তারা কাপল জানেই, আগে থেকেই জানে। তো এটা হচ্ছে একটা বাসায় যখন মহিলা মানুষ না থাকে তার ফাঁক ফোকর নেওয়া। এই নোংরা মহিলাটা এই বাসায় টিকেই আছে শুধুমাত্র এইসব নোংরামি করার জন্য, কারণ এই বাসায় এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের দৃশ্য। কালকে রাতে নোংরামি করে তো আর তারা হাজব্যান্ড ওয়াইফ তো খুব ছক্কা মেরে দিল, অনেক বড় একটা জয় লাভ করেছে, বিশাল ব্যবধানে জিতে গেছে তারা। এটাই আর কি তাদের মানে অ্যাক্টিভিটি, তাদের নিয়ত, তাদের কৃতকর্ম, তাদের স্বভাব, ক্যারেক্টার, এগুলোর কথা আর কী বলবো। তো কালকে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা, ট্রফি নিয়ে গেছে। ওই যে আলাদা ঘরের ভিতর খাটে বসে খেয়েছে, সকালবেলাও নোংরামি করেছে। ওইটার নাস্তার ডিপার্টমেন্ট তো ওইটা আরও জঘন্য, ওইটা নাই বলে, ওইটা দেখানোর মতোও না, এতই বাজে। তো দুপুরবেলা ওনার রাজরানী মহারানী, উনি নীতা আম্বানি, উনি দুপুরবেলা বাজার সদাই, তারপরে মার্কেট গলি উলি সব কিছু রিসার্চ করে বাইরে বাইরে ঘুরে দুপুর 2টার দিকে বাসায় ফিরেছে। দুপুর 2টার দিকে বাসায় ফিরে মনে হয় মনে অনেক জেদ ছিল, বাইরে থেকে খেয়ে এসেছে হয়তো বা। এসে তারপরে এই বিখ্যাত তার, আমি বেছে বেছে খুব কষ্ট করে মাঝখান থেকে শুধু কাঁচা কাঁচা আলুগুলো নিচ্ছি, কারণ আলু তো বেশিরভাগই সিদ্ধ হয় নাই।
কিন্তু কিছু করার নাই, আমাকে এই কাঁচা আলুই খেতে হবে, কারণ এখানে একটা জঘন্য জিনিস আছে, সেটা হচ্ছে পটলের ঝোল। এখানে পটলের অজস্র বিচি আছে, ওদের মাথা ভরা শরীর ভরা যেমন শয়তান, তেমনি এই পটলের শরীর ভরা হচ্ছে শুধু বিচি। হয়তো বা কোনো এক কালে এনে রেখেছিল বয়স্ক মানুষের দাঁতের মতো এক একটা বিচি, আমার দাঁতের নিচে কামড় লাগলে আমার দাঁত ভেঙে যাবে। তো ওই রিস্ক আমি নিব না, তাই আমি শুধু বেছে বেছে কাঁচা কাঁচা আলুগুলো নিচ্ছিলাম। আলুগুলো মোটেই সিদ্ধ হয়নি, ঠিকমতো গোল ছিল না। আর ওই যে সবসময় যেটা বলি যে বড় বড় তেলাপিয়া মাছের মতো কই মাছগুলো যে আনে, ওগুলো তো আমাদেরকে কখনোই দেওয়া হয় না, আমাদেরকে দেওয়া হয় 1.5 ইঞ্চি সাইজের কই মাছ। তো আজকের কই মাছটা একটু বড় ছিল, তাই মাঝখান থেকে কেটে ফেলেছে। আমাকে দিয়েছে লেজ, আমার বাবাকে দিয়েছে মাথা। এগুলো এরা 2-3টা করে ভাজি খেয়ে ফেলে। আর আমাদের জন্য আজকে এটাই একমাত্র আইটেম, আর কোনো কিছু নাই। তো খাবার সময় ইন্টারেস্টিংলি একটা মজার কথা কানে চলে এলো, যে আমার ভাতিজি মানে আমার বাবার বড় ছেলের মেয়ে, যার বয়স 6 বছর, ও তার মায়ের সঙ্গে বাইরে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিছু একটা খাওয়ার জন্য মর্জি করছে। তো ও এক পর্যায়ে ওর মাকে বলা শুরু করেছে, দাদু এইটা, দাদু সেইটা। আমি ওয়ার্ডগুলো বললাম না, ওয়ার্ডগুলো এখানে বলা সম্ভব না, সেই ওয়ার্ডগুলো। তো অনেকগুলো গালি দিয়ে ফেললো দাদুকে, মানে আমার বাবাকে। আমি শুনে অবাক হয়ে গেছি, ওই গালিগুলো কেন দিচ্ছে। তারপরে ওর মা দেখি খুব অপ্রস্তুত হয়ে গেছে, মানে এক ধরনের ধরা পড়ে গেছে। আমি তখন ব্যাপারটা অবজারভেশন করে দেখলাম, খেয়াল করে দেখলাম, ও যে ক্রমাগত দাদুকে মানে বলছে দাদু এটা, দাদু ওইটা, দাদু এইটা। তো আব্বুকে যে এরকম গালিগুলো দিয়ে যাচ্ছে ওর মাকে খুশি করার জন্য, পরবর্তীতে ব্যাপারটা আমার মাথায় খাটলো যে ওকে এই ধরনের কন্ডিশন দেওয়া হয়েছে, যা শুনলাম পুরো ঘটনা, যে তুই তোর দাদুকে যখন গালি দিবি, দাদু সম্পর্কে খারাপ কথা বলবি, দাদুকে এটা বলবি বুইরা ওইটা, বুইরা সেইটা, এই ধরনের গালিগুলো যখন দেয়, খারাপ খারাপ গালি, এগুলো এত ছোটো বাচ্চারা নর্মালি দেয় না আমাদের মতো ফ্যামিলিতে। এগুলো ওর মা ওকে শিখিয়েছে, কারণ ওর মা এই ধরনের গালি আমাদের সবাইকেই দেয়, আমার মামাদেরকে দেয়, আমাকে দেয়, আমার বাবাকে দেয়, ওর হাজব্যান্ডকে দেয়, মানে আমার বাবার বড় ছেলেকেও দেয়। তো এগুলা ও ওর মেয়েকে ইচ্ছাকৃতভাবে শিখিয়েছে, শিখিয়ে শিখিয়ে বলেছে, তুই তোর দাদাকে এই ধরনের গালিগুলো দিলে তোকে আমি বাইরে নিয়ে যাব, তুই যেটা খেতে চাস সেটা আমি তোকে কিনে খাওয়াবো, তোকে আমি মজা কিনে দিব। মানে এই ব্যাপারটা পরবর্তীতে আমি বুঝলাম। এখন জাস্ট একটু চিন্তা করে দেখেন, একটা মহিলা কোন ধরনের বাজারের, কোন ধরনের নোংরা, কোন ধরনের নিচু জাতের ছোট ঘরের বস্তির কিরা। আমি আমার জীবনটা দিয়ে যদি জিহাদ করা যেত, আমি শুধু একটা কথা মানুষকে বলতাম, সবাইকে, পৃথিবীর সমস্ত মানুষকে বলতাম, যে কখনো কারো ট্র্যাপে পড়ে বা কারো ষড়যন্ত্রের শিকার হয়ে বা ভুল করে বা যে কোনো কারণে নিচু জাতের, নিচু শ্রেণীর, ছোট জাত বস্তির দুশ্চরিত্রা, মানে তোমাদের ফ্যামিলির সাথে যা যায় না, শিক্ষায় দীক্ষায় আচার আচরণ, মানে কালচার, আর্থিক অবস্থা, কোনো কিছুতেই যার সাথে যায় না, ব্যাকগ্রাউন্ডে, এই ধরনের ফ্যামিলির সাথে কখনোই আত্মীয়তা করো না। একটা ফ্যামিলি জাস্ট ধ্বংস হয়ে যাবে। আমাদের ফ্যামিলিতে কোনো মেয়ে মানুষ নাই, আমার বাবার বউ নাই, আমার বউ নাই। এই বিষয়টার ফাঁক নিয়ে জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই বাজে মহিলাটা যেভাবে নোংরামে করে টিকে যাচ্ছে, আমার কথা হচ্ছে একটাই, তোর যখন এতই অসহ্য, তুই এখানে থাকবি কেন? তোর এখানে থাকার কি কোনো দরকার আছে আদৌ? তোমার বাবার বাড়িতে কি সেই ধরনের ক্যাপাবিলিটি নাই? তোমাকে রাখার মতো অ্যাবিলিটি যে তাদের নাই সেটা তো আমরা জানি। এক অক্ত বেড়ানোর ক্ষমতা নাই, একটা রাত থাকার ক্ষমতা নাই। একটা রিলেটিভের বাড়িতে নিয়ে তোর জামাইকে রাখতে হয় 2টা রাত আপ্যায়ন করার জন্য, ঘরে বসতে দেওয়া জায়গাটা পর্যন্ত নাই। বাবার বাড়ি থেকে ফেরার সময় একটা পানির বোতল পর্যন্ত আনতে পারে নাই, একটা কোমরের সুতা পর্যন্ত আনতে পারে নাই। অথচ এই বাসায় থাকবে অবৈধভাবে, এই বাসাটা লুট করবে, এই বাসায় থেকে এই বাসার আমাদের ভাড়াটিয়াদের সাথে অপকর্ম করবে, উল্টাপাল্টা কাজ করবে, ব্যাচেলরদের সাথে আমাদেরকেই গালিগালাজ করবে, আমাদের এলাকায় রেপুটেশন নষ্ট করবে, আমার বাবাকে নিজেই গালি দিবে, আবার আমার ভাতিজিকে শিখিয়ে দিবে, তুই তোর দাদাকে গালি দিলে তোকে আমি ট্রিট। আমরা এখন গর্তে পড়েছি, পচাশা মুখে আমাদের পা কেটেছে, পা কেটে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছে। আমরা খুব ভালোভাবেই জানি যে কত বাজে অবস্থায় আমরা আছি। এটা কোনো মূল ব্যাপার না। এখানে আমি জাস্ট আমার যারা, মানে আমার সমবয়সী যারা আছে, আমার বড় যারা আছে, ছোট যারা আছে, বাংলাদেশের সমস্ত মানুষ যারা, একটা মানুষও যদি দেখে থাকে, একটা কথা আমি বলবো জাস্ট শিক্ষা নিন জীবনে। কখনো আপনার যদি পকেটে 5 টাকা থাকে, আপনি 3 টাকায় যান, 4 টাকায় যান, 2 টাকায় যান, কখনো এমন জায়গায় যাবেন না যার পকেটে 4 আনা নাই।
এটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় শিক্ষা। আমরা এই কাজটা করতে চাইনি, আমাদের আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের এই ডাউনফলটা হয়েছে। তো শুধুমাত্র একজন ভুক্তভোগী মানুষ হিসেবে, এবং আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমার শেষ আর্তনাদের জায়গা, কারণ পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সবাই আমাদেরকে বয়কট করেছে এই বাজে মহিলার কারণে। এর বিরুদ্ধে কথা বলা, এর পক্ষে কথা বলা, একে নিয়ে বসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, কারণ পৃথিবীর কোনো মানুষ ইজ্জত হানির কথা শুনলে সেখানে এগোতে চায় না। কেউই চায় না, যেখানে থানা পুলিশ পর্যন্ত এদের সাথে পারে না। খারাপ মেয়ে মানুষ এত খারাপ, এদের সঙ্গে কেউ কথা বলার সাহস রাখে না, ঘেন্না করে, লজ্জা করে, মান সম্মানের ভয় পায়, এদের বিষয়ে কেউ এগোতে চায় না। এখন সবাই মজা দেখছে, মজা নিচ্ছে, যখন যেটা করানোর ছিল করিয়ে দিয়ে সবাই পালিয়ে। পৃথিবীর মানুষের স্বভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাশে থাকে যতক্ষণ পর্যন্ত ভালো। যখন দেখবে যে আপনি পায়খানার মধ্যে হাত দিয়েছেন, আপনার গায়ে গু লাগবে, তখন গন্ধের ভয়ে কেউ কার কাছে আসে না। তো এই হচ্ছে অবস্থাটা, খারাপ জিনিসের মধ্যে কেউ হাত দিতে চায় না। আমার বাবা, আমি সাফার হচ্ছে, আমার বাবা সাফার হচ্ছে, আমার বাবা পর্যন্ত একটা নিরীহ গোবেচারা ভদ্রলোক, শিক্ষিত লোক, রিটায়ার্ড ব্যাংক কর্মকর্তা, উনি পর্যন্ত সাহস পাচ্ছে না এদের নিয়ে কথা বলতে, একে নিয়ে কথা বলতে। মান চলে যায়। আমার মামারা পর্যন্ত একে নিয়ে কথা বলতে সাহস পায় না, ঘেন্নায় যে মান চলে যাবে, খারাপ মহিলা, খারাপ ভাষা। তো সবাইকে একটাই অনুরোধ করব, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, একজন ভুক্তভোগী হিসেবে এটাই বলে যাচ্ছি যে কখনো এই কাজ করবেন না। বড় বড় ফিলোসফি ঝাড়ার জন্য, অথবা দার্শনিকতা দেখানোর জন্য, ফিল্যান্থ্রপিস্ট সাজার জন্য, অথবা নিজেকে মহৎ কিছু প্রমাণ করার জন্য, বা ধার্মিক দিকের বাহাদুরি দেখানোর জন্য ভাই শেষ হয়ে যাবেন। জীবনটা পায়খানা হয়ে যাবে, জীবন তো টয়লেট, টাট্টিখানা হয়ে যাবে। এই কাজ কখনোই করবেন না। বস্তির কিরা, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, যাদের সব ফ্যামিলি ভরা শুধু সন্ত্রাসী, মাদকের ডিলার, অপকর্মের সঙ্গে জড়িত, এক একজন নোংরা কাজের সঙ্গে জড়িত, চরিত্রের কোনো ঠিক নাই যেই ফ্যামিলির কোনো মেয়েদের, ওই ধরনের বাজে নোংরা একেবারে যাচ্ছে তাই গরিব নোংরা ফ্যামিলিতে কখনো কোনো দিন কোনো মন দেখিয়ে, মোড় দেখিয়ে, মহত্ব দেখিয়ে এই কাজ করবেন না। মরে যাবেন জাস্ট।